মাইরা ব্যথাতুর গলায় বলে, ফেলে দিয়েছি। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। ট্যাপ বন্ধ করে মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, আরে কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? হাত পুড়েছে আমার। পা নয়, নামায়। ইরফান বিরক্ত হলো, তবে কিছুই বলল না। তার ঘরে গিয়ে মাইরাকে বেডে বসিয়ে দেয়। মাইরা নামতে গেলে ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, আমায় রাগিও না। মাইরা হাঁ করে চেয়ে আছে। তার হাত পড়েছে, জ্বলছে প্রচুর। আর এই লোক কী করছে এসব? অসহ্য। জ্বলনিতে না চাইতেও মেয়েটার চোখের কোণে ব্যথাতুর পানির কণা জমে। ইরফানের দিকে তাকিয়ে ভেজা গলায় বলে, অনেক জ্বলছে। ইরফান মাইরার গালে হাত দিয়ে মৃদুস্বরে বলে, এক্ষুনি আসছে, বসো। এরপর ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। একটি পাত্রে পানি নিয়েছে, এর মধ্যে বেশ অনেকগুলো বরফের খণ্ড। ইরফান দ্রুত পায়ের মাইরার সামনে বিছানায় বসে। এরপর মাইরার হাত টেনে বরফ মেশানো পানিতে ডুবিয়ে দেয়। মাইরা এবার একটু স্বস্তি পায়। ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার দিকে কেমন অশান্ত চোখে চেয়ে আছে। মাইরা কেঁদেছে এটুকু সময়, চোখে মুখে হালকা লাল আভা। হঠাৎই ইরফান মাইরার হাত ছেড়ে বসা থেকে দাঁড়িয়ে বাইরে যাওয়ার জন্য এগোলে মাইরা বলে ওঠে, কোথায় যাচ্ছেন? ইরফান দ্রুত মাইরার কাছে এগিয়ে এসে খানিক ঝুঁকে মাইরার মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলে, ডোন্ট ক্রাই, 5 মিনিট টাইম দাও। হাত উঠাবে না এর ভেতরে থেকে, ওকে? মাইরা পিট পিট করে তাকিয়ে থাকে ইরফানের দিকে। ইরফান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। মেন গেট থেকে বাইরে বেরিয়ে দ্রুত তার গাড়ির দিকে যায়। শুধু অবাক হয় ইরফানকে যেতে দেখে। নাসিম মাত্রই ওর বাসার দিকে গিয়েছে। পিছন থেকে শুদ্ধ ইরফানকে ডাকে, এই ইরফান, রাতে যাচ্ছিস কেন? কাল সকালে যাস। ইরফান কিছু একটা ভেবে দ্রুত শুদ্ধ সামনে এসে বিচলিত কণ্ঠে বলে, তোর কাছে ফার্স্ট এড বক্স আছে? শুধু বুড়ুকুচকে বলে, না, নাপা আছে শুধু, ওসব আমার লাগে না। ইরফান বিরক্ত হয়ে ড্যামিট বলে আবারও এগিয়ে যায় গাড়ির দিকে। শুধু হাঁ করে চেয়ে আছে। কি হয়েছে এর? পিছন থেকে বলে, বাড়ি চলে যাচ্ছিস? ইরফান গাড়িতে স্টার্ট দিয়ে বলে, নো। শুধু বুঝল না, বাড়ি না গেলে এই রাতে যাচ্ছে কোথায়। সে ভেতরে গেল না, সেখানেই দাঁড়িয়ে রইল। ইরফানের মুখায়বে অসহায়ত্বের ছাপ। শহর হলে তো সারা রাতেও প্রবলেম ছিল না, বাট গ্রাম হওয়ায় প্রায় সব দোকানই বন্ধ। হাই স্পিডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায়। বেশ কিছুক্ষণ গাড়ি চালালে পাকা রাস্তায় এক কোনায় একটা দোকান খোলা দেখতে পেয়ে সেখানে গাড়ি সাইড করে। দ্রুত গাড়ি থেকে নেমে দেখলো এটা ওষুধের দোকান। স্বস্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বলে, ব্যান্ডেজ মলম দাও ফার্স্ট। ইরফানের চেয়ে 2-4 বছরের কম বয়সী দোকানদার ছেলেটির প্রশ্ন, কোন মলম? ইরফান বুড়ুকুসকে বলে, হাত পুড়ে যায় বলে যত মলম তৈরি করা হয়েছে সব। ছেলেটি একটু অবাক হয়, তবে তার দোকানে যা যা মলম ছিল মোটামুটি সবই বের করে আনে। ব্যান্ডেজও এনে রাখে। ইরফান বুড়ুকুসকে বলে, আর নেই? জি আছে, সব দিতে বলেছি। ইরফানের কণ্ঠ শক্ত। কিছু ব্যথার ওষুধও দিতে বলে। ছেলেটি আর কি করবে, তার দোকানে যত মলম আর ব্যান্ডেজ ছিল সবই বের করে, সাথে কিছু ব্যথার ওষুধ। এরপর সব বড় বড় প্যাকেটে ভরে সবগুলো প্যাকেট একটি বড় ব্যাগে ভরে দেয়। ইরফান তার ওয়ালেট ডেস্কে রেখে ব্যাগ নিয়ে তার গাড়ির দিকে এগোলে ছেলেটি বলে, ভাই, আপনার মানি ব্যাগ। ইরফান হাতের ব্যাগ গাড়িতে রেখে এসে তার ওয়ালেটের ভেতর থেকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র বের করে নেয়। এরপর ওয়ালেট ডেস্কে রেখে দেয়। ছেলেটা বুড়ুকুচকে বলে, হিসেব করে টাকা দিন, মানিব্যাগ দিয়ে যাচ্ছেন কেন? টাকা আছে তো আদৌ? ইরফান রেগে তাকায় ছেলেটার দিকে, দাঁতে দাঁত চেপে বলে, ওই ওয়ালেটে 10,000-এর কম নেই। কম পড়লে নেক্সট ডে দিয়ে যাব। এখন আমার টাইম ওয়েস্ট করলে তোকে কেটে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো, বাস্টার্ড। ছেলেটি চোখ বড় বড় করে তাকায়। ওরে আল্লাহ, এত রাতে কোন গুন্ড তার দোকান এসেছে? এজন্যই তার মা রাতে দোকান খুলে রাখতে নিষেধ করে। এরপর থেকে রাত 12টা বাজলেই দোকানের শাটার বন্ধ করে দিয়ে বাড়ি চলে যাবে বলে সিদ্ধান্ত নেয়। ডেস্কের উপরে থাকা ওয়ালেট উল্টে পাল্টে দেখে অবাক হলো। গ্রে কালার ওয়ালেটের উপর গাঢ় সিলভার কালারে গুছে লেখা। ভেতরে চেক করে নতুন টাকা চোখে পড়ে। টাকাগুলো বের করে গুনে দেখল, সবগুলো 500, 1,000 টাকার নোট, পুরো 13,000 টাকা। ছেলেটা অবাক হলো, সাথে খুশিও। এই ওয়ালেট গুচ্ছি ব্র্যান্ডের, আর তাকে পাওনার চেয়েও 3 গুণ টাকা ধরিয়ে দিয়ে গিয়েছে।
ইরফান গাড়ি থেকে নেমে হাতঘড়িতে একবার টাইম দেখে বেশি সময় যায়নি, মিনিট 10 আগে বেরিয়েছিল। শুধু ইরফানকে দেখে বলে, গিয়েছিলি কোথায়, আবার চলেও এলি? ইরফান দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বলে, কাজ ছিল। শুধু ভোতামুখে ইরফানকে দেখল। হাতে ওটা কিসের ব্যাগ? এই ইরফানটা পাগল তো হয়েছে, সাথে তার নিজেকেও পাগল লাগে মাঝে মাঝে ইরফানকে চিনতে না পারার শোকে। ইরফান ঘরে গিয়ে বেডে তাকালে দেখলো মাইরা ঘুমিয়ে আছে। এগিয়ে গিয়ে একটা প্যাকেট থেকে মলম ব্যান্ডেজ বের করে দ্রুত মাইরার পাশে বসলে জায়গাটা ভেজা মনে হয়। বসা থেকে উঠে দেখলো পাত্রের পানি সব উল্টে পড়েছে মাইরার হাত ভেজা জায়গায়। ইরফান বিরক্ত হলো, বিড়বিড় করলো, স্টপ ইট। মেঝেতে হাঁটু মুড়ে বসে মাইরার হাত চেক করলো, অনেক লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে চামড়া উঠে গিয়েছে। ইরফান মুখে ব্যথাতুর ছাপ, আলতো হাতে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল হাত। এরপর মাইরাকে দু হাতে ধরে আরেকটু সরিয়ে শুয়ে দেয়। এপাশ পুরোটা পানিতে ভিজে গিয়েছে। মাইরার মুখের দিকে তাকালে দেখলো চোখের আশেপাশে পানির ছিটে ফোঁটা। হাত বাড়িয়ে মুখ মুছে দেয়। গালে কামড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। কি যেন ভেবে ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। ব্যান্ডেজ করা হাতটার দিকে তাকালে মুহূর্তে মুখ জুড়ে অসহায়ত্ব বের করে। তার মনে হলো সে মাইরার পিছনে গিয়ে দাঁড়ানোই মাইরা এখন কষ্ট পাচ্ছে। অনুতপ্ত স্বরে বলে, সরি লিটল গার্ল। এরপর গালে আলতো থাপ্পড় দিয়ে ডাকে, হেই গার্ল, উঠো। ঘুমন্ত মাইরার কপালে বিরক্তির ভাঁজ। ইরফান আবারও একইভাবে ডাকলে মাইরা পিটপিট করে চোখ মেলে তার উপর। ইরফানকে দেখে অবাক হয়। ইরফান মাইরাকে চোখ মেলে তাকাতে দেখে ভুরু কুঁচকে বলে, রাতে খেয়েছো? মাইরা ঘুমে তাকাতেই পারছে না, আবারও চোখ বুজে নেয়। ডান হাতে ইরফানকে ঠেলে ঘুম জড়ানো কণ্ঠে বিড়বিড় করে বলে, খবিস লোক, ঘুমেও শান্তি দেয় না। মাইরার কথা শুনে ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে। এইবার আগের চেয়ে আর একটু জোরে গালে থাপ্পড় দিয়ে ধমকে বলে, স্টুপিড গার্ল, ওঠো বলছি, নয়তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। এইবার মাইরার ঘুম পুরোপুরি ছুটে যায়। চোখ মেলে বড় বড় চোখে তাকায় ইরফানের দিকে। সে তো ভাবলো ঘুমের ঘরে ভুলভাল দেখছে। আমতা আমতা করে বলে, এটা সত্যি আপনি? ইরফান সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, নো, আমার ভূত, ইডিয়েট। মাইরা শোয়া থেকে উঠে বসে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা ইরফানের রুম। ইরফান তাকে রেখে কই যেন গিয়েছিল, হাতের জ্বলনিতে সে শুয়েছিল। কখন যে ঘুমিয়েছে বুঝতে পারেনি। হাতের কথা মনে পড়লে অবাক হয়, এখন জ্বলছে না কেন। হাত বাড়িয়ে সামনে আনলে দেখলো ব্যান্ডেজ করা। এটা কি করলো? ইরফান ভুরু কুঁচকে আবারও জিজ্ঞেস করে, রাতে খেয়েছো? মাইরা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ইরফান ধমকে বলে, স্টুপিড, তোমার কি মূর্খ কাজ আমাকে রাগানো? আনসার করছো না কেন? ধমকে মাইরার ধ্যান ভাঙে। মিনমিন করে বলে, খেয়েছি। ইরফান এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে একটা ওষুধ ছিঁড়ে বের করে, সাথে এক গ্লাস পানি নিয়ে মাইরের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা খাও ফার্স্ট। মাইরা অবাক হয়ে বলে, কিসের ওষুধ খাওয়াচ্ছেন আমায়? আগে বলুন, নয়তো খাবো না। ইরফানের মেজাজ খারাপ হয়। এই বাচ্চা শুধু পারে তার ঠান্ডা মেজাজ গরম করতে। হাতের গ্লাস ঠাস করে রেখে মাইরাকে জোর করে হা করিয়ে দিয়ে ওষুধ ঠুসে দেয় মুখে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান ডান হাতে গ্লাস নিয়ে মাইরার মুখের দিকে এগুলে মাইরা বলে ওঠে, দিন দিন আমি খাচ্ছি, আমি খাচ্ছি বলে ইরফানের হাত থেকে গ্লাস নিয়ে দ্রুত ওষুধ খেয়ে নেয়। যে গতিতে গ্লাস এগিয়ে আনছিল তার মুখ কেটে যেত। তাকে তো মারবে না এই লোক সে জানে, তাই সব ভাবনা বাদ দিয়ে আগে ওষুধটা খেয়ে নিল। সব পানি খেয়ে ফাঁকা গ্লাস বেড সাইডের টেবিলের উপর রাখে। এরপর বেড থেকে নেমে দাঁড়ায়। ইরফান পাশে দাঁড়িয়ে আছে। মাইরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, এই ব্যান্ডেজ আপনি করে দিয়েছেন? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুটা বিব্রত বোধ করে, অতঃপর রেগে বলে, গো টু স্লিপ, ডোন্ট ডিস্টার্ব মি। মাইরা মুখ বাঁকায়। ধীর পায়ে ইরফানের ঘর থেকে বেরিয়ে যেতে নিলে ইরফান পিছন থেকে বলে, রাত জাগবে না। মাইরা দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে ইরফানের দিকে তাকায়, অতঃপর মিটিমিটি হেসে বলে, জাগবো। ইরফান এগিয়ে আসতে নিলে মাইরা হেসে দৌড় দেয় তার ঘরের দিকে। ইরফান বিড়বিড় করে, স্টুপিড বাদর। দেখতে দেখতে মাইরার এক্সাম শেষ। মাইরা তো মহা খুশি। এতদিন এক্সামের প্যারায় মন খুলে কিছু করতে পারেনি।
আজ যা মন চায় করবে, শান্তিতে একটু মজা করবে, ভাবতেই শান্তি লাগছে। আম্মা যান, আমি শাড়ি পরতে চাই। মাইরার কথা শুনে ত্রিনা বেগম মৃদু হেসে বলল, কেন? মাইরা আমতা আমতা করে বলে, আমার বান্ধবীর সাথে মেলায় ঘুরতে যাব। যাই, এক্সাম তো শেষ। ত্রিনা বেগম হেসে বলল, পাগলি মেয়ে, পারমিশন চাইছিস কেন? তোর মন চাইলে পরবি, ঘুরবি। মাইরা মন খারাপ করে বলে, কিন্তু আমার শাড়ি নেই। তোমার শাড়ি আছে? আমি পরতেও পারি না, আমায় পরিয়ে দিবে। ত্রিনা বেগম হেসে ফেললেন। এগিয়ে গিয়ে আলমারি থেকে সবুজ রঙের একটা সিল্কের জর্জেট শাড়ি বের করে আনে। মাইরা অবাক হয়ে বলে, ওয়াও, এই শাড়িটা তো অনেক সুন্দর আম্মাজান। এটা তোমার? ত্রিনা বেগম শাড়ির ভাঁজ খুললেন ধীরে ধীরে, মৃদু হেসে বলেন, এটা আমার ইরফানের বউয়ের জন্য কিনেছি। শুদ্ধ আর ইরফানের বউয়ের জন্য একই রকম শাড়ি কিনে রেখেছিলাম। আজ তুই নিজেই পরতে চাইছিস, তাই বের করে দিলাম। মাইরা খুশি হয়ে বলে, শুদ্ধ ভাইয়ের বউকে হবে? তুমি ঠিক করে রেখেছ আম্মাজান? কোথায় সে? আমার সাথে তো পরিচয় করালে না। ত্রিনা বেগম মৃদু হেসে বলেন, তুই তোর বান্ধবীর সাথে ঘুরে আয়, এরপর শুদ্ধর বউকে দেখাতে নিয়ে যাব। এখান থেকে খুব বেশি দূরে নয় ওদের বাসা। মাইরার চোখ উজ্জ্বল হলো। ওয়াও, এই গ্রামেই মেয়ে, ভালোই হবে, তার সাথে জমবে ভালো। মাইরা শাড়ির ভেতরের কাপড় পরে আসলে ত্রিনা বেগম খুব সুন্দর কুচি করে মাইরাকে শাড়ি পরিয়ে দেয়। জর্জেট হয়, সময় লাগলেও পরিয়ে দিতে। বেশ অনেকগুলো সেফটি পিন লাগিয়েছে। মাইরা খুব মনোযোগ সহকারে দেখছে শাড়ি পরানো, যেন এরপর কখনো পরতে ইচ্ছে করলে নিজে নিজেই পরতে পারে। ভালোই লাগে শাড়ি পরতে। ত্রিনা বেগম শাড়ি পরানো শেষ করে মাইরার আঁচল ঠিক করে দিল। জিজ্ঞেস করলো, আঁচল ছেড়ে রাখবে নাকি কুচি করে কাঁধে তুলে দিবে? মাইরা ছেড়েই রাখতে বলে। ত্রিনা বেগম মাইরার কথায় শাড়ির আঁচল কাঁধে ছেড়ে দিল। সম্পূর্ণ শাড়ি পরানো শেষ করে মাইরার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। ফর্সা শরীরে গাঢ় সবুজ রঙের শাড়িতে মাইরাকে ফুটেছে বেশ। ত্রিনা বেগম শব্দ করে বলে, মাশাআল্লাহ, সুন্দর লাগছে তো আমার ইরফানের বউটাকে। মাইরা লজ্জামাখা হাসি হাসল। সুন্দর বলার চেয়ে ইরফানের বউ বলায় বেশি লজ্জা পায় মেয়েটা। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, এসে কিন্তু শুদ্ধ ভাইয়ের বউকে দেখতে যাবো আম্মাজান, তুমি রেডি হয়ে থাকো। ত্রিনা বেগম মৃদু হাসে মাইরার চঞ্চলতায়। মনটা বেশি ভালো হলো শুদ্ধর জন্য পছন্দ করা মেয়েকে দেখতে যাবে ভেবে। মাইরা মাথার উপর শাড়ির আঁচল টেনে মিমের বাড়ির দিকে যায়। হাঁটতে একটু একটু প্রবলেম হলেও খুব বেশি হচ্ছে না। এর আগে একবার পড়েছিল, দ্বিতীয়বার সামলে নিতে পারছে মোটামুটি। মিমের বাড়ি গেলে তাকে পায় না, মেয়েটা নাকি তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। মাইরার মন খারাপ হয়, তাহলে সে একা একা শাড়ি পরল কেন? মন খারাপ নিয়েই উল্টো পথে হাঁটা ধরে। নিজে নিজেই ঘুরে বাড়ি যাবে এই ভেবেই ধীর পায়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে ফাঁকা জায়গায় একটা ছোট্ট পুকুরের পাশে গিয়ে দাঁড়ায়। আশেপাশে তেমন কেউ নেই। মাইরা পুকুরের একদম পাড়ে গিয়ে দাঁড়ায়। বিকেলের আবছা রৌদ্রের ঝলকানি পুকুরের পানিতে পড়েছে। পুকুরের টলমলে পানির পাড়ে পাড়ে দাঁড়ানো মাইরার শাড়ি পরিহিত প্রতিচ্ছবি জ্বলজ্বল করছে। মাইরা নিজ প্রতিচ্ছবির পানে চেয়ে রইল। মুখে হাসি ফুটল না, বরং মন খারাপ হলো ভীষণ। ইরফান গত সপ্তাহে আসেনি। তার এক্সামের প্রতি সপ্তাহে একবার হলেও আসতো, কিন্তু গত সপ্তাহে না আসায় মাইরার মন খারাপ হয়ে আছে। কেন যে নিজেই বুঝে পায় না। এসে তো সেই ধমকাধমকি করে, তবুও মাইরার ইচ্ছে হয় সে আসুক, কিন্তু আসে না। বিড়বিড় করলো, আসবেই আসবেই না তো, পছন্দ করে না, আসবে কেন? পাষাণ লোক কিনা। পাশ থেকে একটা বিড়ালের বাচ্চা ম্যাও করে ডেকে ওঠে। মাইরা ঘাড় বাঁকিয়ে মাথা নিচু করে দেখে তার পায়ের কাছে একটা ছোট্ট বিড়াল ছানা তার দিকে জলজল চোখে চেয়ে আছে। মাইরার মুখে হাসি ফুটে ওঠে। নিচু হয়ে ছোট্ট বিড়াল ছানাকে কোলে তুলে নেয়। বিড়ালের বাচ্চাটা যেন আদুরে কোল পেয়ে গুটিয়ে গেল মাইরার শরীরের সাথে। মাইরা হেসে ফেলল। কি সুন্দর, কিউট। ডান হাঁটু উঠিয়ে আলতো করে বিড়ালের পশমি শরীর বুলিয়ে দিল। বিড়ালছানা মাইরার দিকে চেয়ে মিউ মিউ করে ডেকে ওঠে। মাইরার মনে হলো তাকে কিছু বলছে। হঠাৎই শব্দ করে হেসে বলে, আল্লাহ, এটা কোথায় ছিল এতদিন? কি কিউট, তোকে তো আমি আমার সাথে নিয়ে যাবই, কোনো চিন্তা নেই সোনা। বিড়ালছানা আবারও মিউ মিউ করে। মাইরা হাসে। ভীষণ খুশি মেয়েটা। বিড়ালকে কোলে নিয়েই হঠাৎ দৌড়ায় ধীর গতিতে। মিটি মিটি বাতাসে ভীষণ ভালো লাগছে।
আশেপাশে বেশ গাছপালা। বিড়াল ছানাকে একটা জায়গায় রেখে মাইরা পাখিদের মতো হাত মেলেও দৌড়ায়। পিছু পিছু বিড়াল। মাইরা খিলখিলিয়ে হাসে। মাথা থেকে আঁচল পড়ে যায়। খোঁপা করা চুলগুলো উন্মুক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর মাইরা পুকুর পাড়ে দাঁড়িয়ে খানিক হাঁপায়। পাশেই বিড়ালছানা তার শাড়ি ঘেঁষে দাঁড়িয়ে আছে। মাইরা টলমলে জলের উপর কল্পনায় ইরফানকে গম্ভীর মুখ দেখতে পেল যেন, যে তার দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে থাকে, যেন দৃষ্টিতে মাইরাকে পিপাসা ঘিরে ধরে। মৃদু হেসে কি যেন ভেবে গাইতে শুরু করে। পড়ছে কেন বিনা মেঘে বাজ, পদ্ম লেখা আমার তো নয় কাজ, চাইছি দিনে অল্প দেখা তোর, পাল্টে দিতে আমার গল্পের মোড়, কিছুতেই উপায় মেলে না, মন বোঝে না, বোঝে না। পিছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে, আচ্ছা। মাইরা থেমে যায়, মুখ থেকে হাসি মিলিয়ে যায়। ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্যি। সত্যি হলে সে আর জীবনে ওই লোকটাকে মুখ দেখাতে পারবে না। হায় হায়, সে তো তার ফ্রেন্ড ছাড়া কারো সামনে গান গায় না লজ্জায়। বিড়বিড় করছে, আল্লাহ, এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও, গান ধরে উঠবাস করব, আর জীবনে গান গাইব না। ইরফান মাইরার পিঠ ঘেঁষে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, এত ফাস্ট বড় হয়ে গেলে, ভেরি ইন্টারেস্টিং। মাইরা চোখ মুখ খিচিয়ে নিল। ইরফান আবারও একই সুরে বলে, আনসার মি, কাকে মিন করে গান গাইছিলে? মাইরা চোখ বুঝে আমতা আমতা করে বলে, কাউকে না, এমনি এমনি, সরি, আর গাইব না। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পিছন থেকে অবলোকন করল। ডান হাতে মাইরাকে তার দিকে ফেরায়। মেয়েটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে। দুপায়ের নখগুলোর উপর অত্যাচার চালাচ্ছে। দুহাত জমা করে মোচড়ায়। ইরফান মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বোলায়। শক্ত কণ্ঠে বলে, অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো, আন্ডারস্ট্যান্ড? মাইরা টোক গিলে, এসব কানে যাচ্ছে না তার এখন। তার তো এই ইহজীবনে এমন লজ্জা লাগেনি। ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দু হাত গুজে দাঁড়ায়। বেশ কয়েকবার মাইরার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। মাইরা হাতের দিকে তাকায়, ঠোঁট বাঁকায় একটুখানি। শাড়ি পরেছ কেন? মাইরা মাথা তুলে তাকায় না, জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজায়। ইরফান মাইরার নত মাথা, হাত কসলানো, বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে। অতঃপর ঠান্ডা গলায় বলে, আই ডোন্ট লাইক ইউ, বাট আই লাইক ইট। মাইরা চোখ মেলে তাকায়। কি বলল? আবার বলল, আই ডোন্ট লাইক ইট। একে তো 100 দিন পর এসেছে, এসে বলছে তাকে পছন্দ করে না। লজ্জারা পালিয়ে গেল। তড়াক করে মাথা তুলে তাকায়, দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। মাইরা কোমরে দু হাত রেখে বলল, কি বললেন? ইরফান বোধহয় শুনল না মাইরার কথা। নড়চড়বিহীন মাইরার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে। বিমোহিত দৃষ্টি মাইরার পানে নিবদ্ধ করে রাখে। ঘোরের মাঝে হঠাৎই শব্দ করে বলে ওঠে, মাই গ্রিন বাট ফ্লাওয়ার। মাইরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে, বুড়ো কুচকে বলে, কি বললেন? ইরফান থতমত খেয়ে চোখ সরিয়ে নেয়, ফোঁস করে শ্বাস ফেলে বলে, নাথিং। কথাটা বলে মাইরার সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা ঢেকে দেয়। শক্ত কণ্ঠে বলে, আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো, স্টপ ইট। মাইরা মুখ বাঁকায়, এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয়। মাইরার কোলে বিড়াল দেখে ইরফানের বুড়ো কুচকায়, গম্ভীর গলায় বলে, এটাকে কোলে নিয়েছ কেন স্টুপিড? ফেলো এটাকে। কত জীবাণু আছে এদের বডিতে, কোনো আইডিয়া আছে? মাইরা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে, বাড়ি গিয়ে গোসল করিয়ে দেব, ওকে আমি নিয়ে যাব। ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার দু আঙুল দিয়ে চিমটি দিয়ে ধরে। বিড়াল ম্যাও করে ওঠে। মাইরা চেঁচিয়ে ওঠে, হায় হায়, ছাড়ুন ওকে। ইরফান শুনল না, বরং বা হাতে মাইরার হাত টেনে সরিয়ে বিড়াল ছানার টুটি ধরে মাটিতে নামিয়ে দিল। এরপর মাইরার হাত ধরে হাঁটা ধরে। মাইরা ইরফানের হাত ধরে আটকাতে চায়, চেঁচিয়ে বলে, ছাড়ুন বলছি, আমি ওকে নিয়ে যাব। উফ, নির্দয় লোক, বিড়ালের ছানাটার প্রতিও মায়া নেই, ছাড়ুন। ইরফান দাঁড়িয়ে মাইরার দিকে এগিয়ে আসে। মাইরা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে, আপনার কি প্রবলেম, ওকে আমার কাছে রাখবো? ইরফান গম্ভীর গলায় বলে, নো। মাইরা রেগে বলে, আমি ওকে না নিয়ে যাব না, আপনি যান। কথাটা বলে বিড়ালছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মাইরাকে কোলে তুলে নেয়। মাইরা চেঁচিয়ে ওঠে, কি করছেন, ছাড়ুন, নামিয়ে দিন আমায়।
ইরফান তার মতো হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে। মাইরা লজ্জায় কুঁকড়ে যায়। মিনমিন করে বলে, প্লিজ নামিয়ে দেন। ইরফান বিরক্তির কণ্ঠে বলে, আমার কাজ আছে, বাতরামি করবে না, নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামব। মাইরা ঢোক গেলে ইরফানের বুক দু হাতে ঠেলে বলে, আপনি আপনার কাজে যান। উফ, আমায় নামিয়ে দিন। ইরফান কিছুই বলল না, দ্রুত পায়ে হাঁটতে থাকে। মাইরা আশেপাশে অনেক মানুষ দেখল। তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে। মিনমিন করে বলে, আমি নিব না বিড়ালকে, এইখানে অনেক মানুষ, নামিয়ে দিন। ইরফান বিরক্ত হলো, শক্ত কণ্ঠে ধমকে বলে, শ্যাট আপ, আমি অন্যর বউকে কোলে নিয়েছি, স্টপ ইট। মায়ের ধমক খেয়ে কেঁপে ওঠে, মুখটা একটুখানি হয়ে যায়। দোয়া করছে এই গ্রামের চেনা কেউ যেন তাকে দেখে না নেয়। ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে। ভাবনার মাঝে কি একজন বলে ওঠে, কিরে তুই মাইরা না? কথাটা মাইরার কানে যেতেই মাইরা চোখ মুখ খিসে বন্ধ করে নেয়। ইরফানের বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায়, যেন ঢুকে যেতে চাইছে। তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না। ইরফান তার হাঁটা থামায়নি, মাইরাও মুখ তোলেনি, বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বা হাত দিয়ে পাশ থেকে মুখ ডেকে রেখেছে। ভদ্রমহিলা ভাবলেন মাইরা নয় হয়তো, হলে তো কথা বলতো। মাইরে ভাবছে ইরফান গায়ে কি মেখেছে, এটা সে শুনবে ইরফানের থেকে। তার তো এমন সুন্দর স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে। চোখ বুঝলো মেয়েটা, যদি ঘুমাতে পারতো এখানে। কিন্তু এই খবিশ লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলল। ইরফান চোখ নামিয়ে মাইটার দিকে তাকায়। ঘুমিয়ে গেল নাকি? এই বাদর এক সেকেন্ড চুপ থাকলেও ঘাবলা লাগে। ভাবনার মাঝেই মেয়েরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনার শরীর থেকে বিশ্রী গন্ধ আসছে, আমায় নামিয়ে দেন। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মাইরা মনে মনে হাসে। ইরফান রেগে মাইরের পিঠের নিচে ধরে রাখা বা হাতে মাইরের মুখ তার বুকে চেপে ধরে। মাইরা করে। কি পরিমাণ খবিশ লোক, তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না। দুহাতে ইরফানকে ঠেলে। ইরফান হাতখানিক আগলা করে, তবে মাইরাকে ছাড়ে না। মাইরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। ইচ্ছে করলে খবিশ লোকের বুকের মানচিত্র পাল্টে দিত, কিন্তু কী সব কোটফোট পরনে বলে সেটা পারল না। দম বন্ধ লাগছে না বলে আরামে চোখ বুজল, মিটিমিটি হাসল। এই লোকটাকে অনেক সহজেই রাগানো যায়। কি সুন্দর স্মেল। বা হাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরে অনিচ্ছায়। ইরফান তাকালো মাইরার হাতের দিকে। মাইরার মাথার পিছন থেকে তার হাত আলগা করে দিল। তবে মাইরা সেভাবেই চোখ বুজে থাকলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে দাঁড় করানো গাড়ির পাশে মাইরাকে নামিয়ে দেয়। মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, সব গুছিয়ে আনো, ফার্স্ট। মাইরা অবাক হয়ে বলে, কেন, কোথায় যাব? বাসায়। মাইরা বুঝলো ইরফানের বাসায় যাওয়ার কথা বলছে, কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল। এই গ্রামে ছোট্ট একটা মেলা হচ্ছে, মিম তো নেই। ভেবেছিল শুদ্ধর মায়ের সাথে যাবে, তাছাড়া শুদ্ধ ভাইয়ের বউকেও দেখবে। ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি আজকে যাব না, আপনি চলে যান। ইরফান ধমক দিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না, দ্রুত ব্যাক করতে হবে, ইম্পর্টেন্ট কাজ আছে আমার। মাইরা বিরক্ত হয়ে বলে, তো কাজ ফেলে আসলেন কেন? আমি যাব না আজকে, ওই জেলখানা আমার ভালো লাগে না। আবার কবে আসতে পারবো এখানে কে জানে। আমি আজকে যাব না। ইরফান শক্ত চোখে তাকায় মাইরার দিকে। এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। তার খুবই খারাপ লাগছে এখন। ওই বিড়ালটাকেও ফেলে আসলো। সে একদিন থাকতে চাইছে গ্রামে, সেটাও দিচ্ছে না। দিবে নাই তো, একটু আগেই তো বলল তাকে পছন্দ করে না। সব মিলিয়ে না চাইতেও মেয়েটার চোখে পানি জমল। পাষাণ লোক। ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড়বিড় করলো। ইরফান কথা বলতে বলতে মাইরার দিকে চোখ পড়লে অবাক হয়। ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল্ড করতে বলে। দ্রুত দুপে এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন, কাঁদছো কেন? মাইরা চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আবদার করে, আমি মেলায় যেতে চাই, কালকে বাসায় যাব। ইরফান স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে মাইরার পানে কিছু সময়, কিছুই বলে না। ফোনের ওপাশের ব্যক্তিকে বলে, ক্যান্সেল এভরিথিং। ওপাশ থেকে কিছু বলে হয়তো। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, ডোন্ট টক, বলেই কল কেটে দেয়। মাইরা বুঝলো না, ইরফান কি তাকে নিয়েই যাবে, আজ থাকতে দেবে না। ইরফান মৃদুস্বরে বলে, গাড়িতে ওঠো।
মাইরা মাথা নেড়ে বলে, প্লিজ, একদিনই তো থাকতে চাইছি, কালকেই চলে যাব সত্যি। ইরফান মাইরার ঝাপসা চোখগুলো মুছে দিয়ে বলে, যাচ্ছি না। মাইরা খুশি হলো, সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে। অতঃপর বলে, ওকে ওকে, থ্যাংক ইউ। ইরফান অবাক হয়, এই মেয়ে এই তো কাঁদলো, আবার হাসছে, বিড়বিড় করলো পুচকে। মাইরা বাড়ির ভেতরে যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মাইরার। মাইরা পিছু ফিরে বলে, আমি আম্মাজানের সাথে যাব। হাত ছাড়ুন, আপনার সাথে গাড়িতে যাব না, ভ্যান নয়তো রিক্সায় যাব, বুঝলেন? আপনি ঘুমান। ইরফান বিরক্ত হয়, রেগে বলে, আমার সাথেই যাবে তুমি? মাইরা মন খারাপ করে, গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতে অসহ্য লাগলো। রেগে বলল, উফ, আমি এই গাড়িতে যাব না, ছাড়ুন তো। ইরফান বিরক্ত হয়, এই মেয়ের যাওয়ার শেষ নেই। ফোঁস করে শ্বাস ফেলে বলে, ইটস ওকে, রিক্সায় চলো। মাইরা অবাক হয়ে বলে, আপনি যাবেন রিক্সায়? উঠেছিলেন কখনো? ইরফান বিব্রত বোধ করে, আসলে রিক্সায় কখনো ওঠা হয়নি, ছোটবেলা থেকে তো গাড়িতে চলাচল করেই অভ্যাস। কিছু বলল না মাইরাকে। মাইরার হাত ধরে হাঁটা ধরে চুপচাপ। মাইরার পিছু পিছু যায়। রিকশার এক কোনায় মাইরা বসেছে, পাশে ইরফান। ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে। একটু পরপর মাইরার দিকে রেগে তাকাচ্ছে। মাইরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণে মিটমিট করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয়। ইরফান রেগে চলন্ত রিকশা থেকে নেমে দাঁড়ায়, মেজাজ চড়ে গিয়েছে তার। মাইরা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, এই মামা, দাঁড়ান। এরপর মাইরাও রিকশা থেকে নেমে দাঁড়ায়। ইরফান এগিয়ে এসে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। এরপর মাইরার হাত ধরে তার গাড়ির দিকে হাঁটা ধরে। মাইরার কিছুই বলল না। তার ইচ্ছে এই ইহজীবনে পূরণ হবে না। থাক, তাকে মেলায় নিয়ে যাবে, এটাই অনেক। গ্রামের মেলা খুবই সাদামাটা, তবে মাইরা ভীষণ খুশি। তার গ্রামে এমন মেলায় কত এসেছে, মন জোড়ায়। মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাঁপড়। হাঁটছে আর সেটাই খুঁজছে আশেপাশে, অনেক কিছুই আছে এখানে। নাগরদোলা দেখলো, মিম থাকলে উঠতো, দুজন দুজনকে সাপটে ধরে চিৎকার দেয়, ভয়ও পায়, তবু ওঠে, মজাই লাগে। ভেবেই হাসলো। ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বোলায়। কোনো মেলায় এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ। এই বাচ্চার চক্করে তাকে আরও যে কি বাচ্চামিতে সামিল হতে হবে আল্লাহই ভালো জানে। মাইরা খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাঁপড় পেয়ে যায়, দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায়। পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানের সামনে, আঙুল দিয়ে পাঁপড় দেখিয়ে দিয়ে বলে, কিনে দেন। ইরফান অবাক হয়ে মাইরার দিকে চেয়ে আছে, বিস্ময় কণ্ঠে বলে, ইউনো, তুমি আসলেই পুচকে। মাইরা বুড়ো কুচকে তাকায় ইরফানের দিকে। সে কিছু খেতে চাইলেই সে বাচ্চা হয়ে যায়। কোমরে হাত দিয়ে বলে, আপনি কিনে দেবেন? ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানদারওয়ালা। ফোনে কল আসায় মাইরাকে বলে, এখানেই ওয়েট করো, আমি আসছি। মাইরা মাথা নেড়ে সম্মতি দেয়। হাতে একটা পাঁপড় তুলে নিয়ে একটু একটু করে খায়। কিছুক্ষণের মাঝে পেছন থেকে ডাক শুনতে পায়, হ্যাঁ বারবি ডল। মাইরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায়। নাসিমকে দেখে অবাক হয়, এই ছেলে এখানে কেন? নাসিম হেসে বলে, কেমন আছো বারবি ডল? মাইরা রাগতে গিয়েও রাগলো না। এটা তো ইরফানের শুধু ফ্রেন্ড, আর লোকটা জানে সে ইরফানের বই, তাই কিছু না বলে ভালোভাবে উত্তর করলো, ভালো। নাসিম মাইরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে, তোমাকে তো নতুন বউ লাগছে, কিউট বারবি ডল। মাইরা কিছুই বলল না। নাসিম আবারও বলে, কি খাও এটা? পাঁপড়। নাসিম কিছু একটা ভেবে বলে, ওয়েট, আসছি। একটু পরে একটা ছোট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মাইরার পাশে দাঁড়ায়। হাতের ব্যাগ মাইরার দিকে এগিয়ে দিলে মাইরে পুরো কুচকে তাকায়। নাসিম হেসে বলে, নাও, এসব তোমার ফেভারিট জানি, ফ্রিয়ে দিও না, আমি কিন্তু ইরফান সুতোর ফ্রেন্ড। মাইরে নিতে চায়নি, তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বলো, থ্যাংক ইউ ভাইয়া, আপনি কি করে জানেন এগুলো আমার ফেভারিট? নাসিম এক চোখ টিপে বলে, ওইভাবেই। আশেপাশে তাকিয়ে বলে, কার সাথে এসেছো? মাইরা বলতে নাই, তার আগেই নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে, বাই বাই বারবি ডল, আবার দেখা হবে, সাবধানে বাড়ি যেও, বলতে বলতে চলে যায়। মাইরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায়। অনেক চকলেট দেখলো। বাইরের সব খাবারই তার ফেভারিট, বাড়ির কোনো খাবারই ভালো না। পাঁপড় খাওয়া শেষ, ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে দিয়ে কয়েকবার চিবায়। তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায়। মায়ের ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, এসব কোথায় পেলে? মায়ের মুখের টুকু
না গেলেই বলে, আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে, উনি খুব ভালো মনের হয়, একটু মজা করে হয়তো। দেখুন, আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে। ইরফান অবাক হয়, শুদ্ধ তো এখানে নেই। রেগে বলে, কোন ফ্রেন্ড? মায়েরার নাম মনে পড়ে না, কী যেন নাম বলেছিল। একটু ভাবতে মনে পড়লে বলে ওঠে, ওই তো নাসিম। কথাটা বলার সাথে সাথেই ইরফানের চোখে মুখে মুহূর্তে ক্রোধ জমা হয়। শক্ত মুখায়বে মাইরার দিকে তাকায়, হাতে সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয়। দু হাতে মাইরার গাল চেপে ধরে শক্ত হাতে হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে, তোর সাহস কি করে হয় অন্যের চকলেট মুখে নেয়ার? ফেল মুখ থেকে এসব। এই স্টুপিড, ফেল। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার ডান হাতের 3 আঙুল মাইরের মুখে ঢুকিয়ে মাইরের মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে। মাইরা খোক খোক করে কেসে ওঠে। ইরফান বাঁ হাতে মাইরাকে তার সাথে শক্ত করে চেপে অপর পাশ দিয়ে মাইরের মুখ নিচু করে নেয়। মাইরের মুখের সামনে ডান হাত পেতে দাঁতে দাঁত চেপে বলে, সব থুতু ফেলবি, নয়তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না, স্টুপিড। মাইর হতভম্ব, তার সাথে কি হচ্ছে? এই লোক পাগল, তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে, পাশেই তো মাটি।